নমস্কার, জয় ফোকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের সঙ্গে যে শিল্পী আছেন বলার অপেক্ষা রাখে না যে তিনি এ বাংলা, এ বঙ্গের তথা এ বিশ্বের বুকের একজন অন্যতম বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী এবং লোক গবেষক শ্রী শুভেন্দু মাইতি মহাশয়। প্রথমেই স্যারের একটি গান দিয়ে আমাদের এই অনুষ্ঠানটি শুরু হবে এবং তারপরে একে একে আমরা প্রশ্নের দিকে এগোবো এবং চলবে তার সাথে গান। বলছেন সঙ্গীতের মধ্যে নিঃস্ব নিঃস্ব না হলে তোমার গতি নাই। নিঃস্বতার সর্বার্থে নিঃস্ব। তোমার ভেতরে যে আমিত্বটুকু আছে, কেবল যশ প্রতিষ্ঠা খ্যাতি অর্থ নয়, তোমার ভেতরে যে আমিত্বটুকু আছে তাকেও বিসর্জন দাও। আমি বসে আছি ওহে ঘাটে ভানুষে ছিল পাটে। আমি একা রইলাম ঘাটে ভানুষে ছিল পাটে। তুমি আমার ভজন সাধন চিরদিন পথে গমন নাই। আমার ভজন সাধন চিরদিন পথে গমন। তাইতে দিদোহা লয়ে যাও দিলে
গতি, ও নামে হবে অখ্যাতি। অগতি না দিলে গতি, ও নামে হবে অখ্যাতি। লালন কয় অকুলের প্রতি, লালন কয় অকুলের প্রতি। কে বলবে তোমার লয়ে যাও আমায়। আমি অমর হয়ে বসে আছি, ওহে স্যার, প্রথমেই আমি আপনাকে যে প্রশ্নটা করতে চাই সেটি হলো, লোক সংস্কৃতি আসলে কি এবং তার রক্ষার্থে জনগোষ্ঠীর কি করণীয়? এই শব্দটির একটি আন্তর্জাতিক সংজ্ঞা আছে, সেটা হলো লোকসঙ্গীত আসলে সমজাত সঙ্গীত এবং শ্রমজীবী মানুষের অবসর বিনোদনের সঙ্গীত। আমি আবার উচ্চারণ করি শব্দটি। লোকসঙ্গীত মূলত শ্রমজাত সঙ্গীত এবং শ্রমজীবী মানুষের অবসর বিনোদনের সঙ্গীত। আসলে প্রকৃতির বিরুদ্ধে মানুষের অস্তিত্ব রক্ষার যে লড়াই, তার সঙ্গে লোকসঙ্গীত এই অনুভবটি অনিবার্যভাবে জড়িয়ে আছে, শ্রমের সঙ্গে জড়িয়ে আছে। ছোট উদাহরণ দেখি। চিরাকুটি চিরাকুটি মূল গাছের তলেতে, ও দিদি কুটুমাই সাছে বাড়িতে। চিরাকুটি চিরাকুটি মূল গাছের তলেতে, ও দিদি কুটুম আইসাছে বাড়িতে। আগ দুয়ারে কুটুম আইসা পানের বাটা চায়, পাঁচ দুয়ারে মাইঝা বউয়ে ঘুমটা দেয় মাথায় গো। ও দিদি কুটুম আইসাছে বাড়িতে। এই ছন্দটি যে জানে সে জানে যে ঢেকির গান। ঢেকিতে পাট দিতে হলে দুটি মেয়েকে একসঙ্গে পাটটি দিতে হয়, আর ঢেকে গোড়াতে যে বসে থাকে সে ফাঁকে, ঢেকে যখন উপর দিকে উঠবে তখন সে ধানটা কাঁচিয়ে দেয়। এই গানটি না থাকলে ওই দুটি মেয়ে একসাথে ঢেকিতে পাট দিতে পারবে না, বা সামনে বসে আছে ওর হাতের মধ্যে পড়ে যাবে কিন্তু নেকি। কারণ এই শ্রমের সাথে এই গানটি জড়িয়ে গেছে, সমজাত। 8টা মাঝি বা 6টা মাঝি যখন একসাথে দাঁড় ফেলছে নৌকোতে, একই ছন্দ যদি না থাকে, নাম ছাড়িয়াতে বাধা মুরাইয়াতে মাঝে মাঝে মাঝ দইয়া রিয়া রে ভাই মাঝ, এই ছন্দটার ভেতরেই একসাথে দাঁড় ফেলার একটা ছন্দ মিশে আছে। একসাথে দাঁড়টা না পড়লে, বেতাল দাঁড় পড়লে নৌকো উল্টে যায়। কাজে সময়ের সাথে জড়িয়ে আছে। তালই পালঙ্কে ঘুমাইছে সোনা মাই গো, তালই পালঙ্কে ঘুমাইছে। ছাপকাটের গান, 50টা একসাথে কাঠের মুকুট দিয়ে
ছাদ পেটাতে বসে এই তাল দেখুন, তালই পালঙ্কে ঘুমাইছে সোনা মাউই গো, তালই পালঙ্কে ঘুমাইছে। এই ছাদ পেটার গান নজরুল লিখলেন, এই তাল দেখুন একই তাল। সারাদিন পিটি কার দালানের ছাত গো, সারাদিন পিটি কার দালানের ছাত গো, পেট ভরে ভাত পাই না ধরে আসে হাত গো, সারাদিন পিটি কার দালানের ছাত গো। একটা প্রতি ছাদ পেট 50 সঙ্গবদ্ধ শ্রম, যৌথ শ্রম, তার সঙ্গে লোকসঙ্গীত এই শব্দটি জড়িয়ে থাকে। আবার সারাদিন তো মানুষ কাজ করে না, যে শ্রমজীবী মানুষ তারও আনন্দ আছে, বেদনা আছে, প্রেম আছে, বিরহ আছে, ক্রোধ আছে, প্রতিহিংসা আছে, সব কিছু আছে, এবং তার সেই অভিব্যক্তির প্রকাশও আছে তার সঙ্গীতে। ফলে লোকসঙ্গীত হলো সমজাত সঙ্গীত এবং শ্রমজীবী মানুষের অবসর বিনোদনের সঙ্গীত। এই সঙ্গীত বেঁচে থাকবে তার নিজস্ব প্রাণশক্তিতে। প্রশ্ন করেন অনেকে, আমরা লোকসঙ্গীতকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের কি করণীয়? কিচ্ছু করতে হবে না। লোকসঙ্গীত সে তার নিজস্ব প্রাণ শক্তিতে বেঁচে থাকবে, নিজেকে নিজে পরিবর্তন করতে করতে বেঁচে থাকবে। শ্রমের যখন রূপ পরিবর্তন হতে থাকবে, সেই রূপ পরিবর্তনের সাথে সাথে বহু লোকসঙ্গীত বিলুপ্ত হবে। ঢেকি বিলুপ্ত হয়ে যাওয়ার সাথে সাথে ঢেকির গানও বিলুপ্ত হবে। দাঁড় টানা নৌকোর পরিবর্তে যখন ভুটভুটি চালানো নৌকা চালাবে মাঝিরা, তখন সারি গান বিলুপ্ত হবে আস্তে আস্তে। প্রয়োজন পূর্বে তার কালের প্রয়োজনে, শ্রমের রূপ পরিবর্তনে, তখন নতুন গান তৈরি হবে লোকসঙ্গীতে। কাজেই খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, গায়ে গতরে শ্রম করে তারাই পাল্টাবে। আমাদের কষ্ট করে শহরের মানুষদের এই পাল্টানোর দায়িত্বটা না নিলেই চলবে। আমাদের কি করণীয় সেটা আমরা পরে একসঙ্গে আলোচনা। লোকগান এবং লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আগামী দিনে কি কি পদক্ষেপ নেওয়া ভীষণ প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ? নাগরিক জীবনে মাঝে মাঝে কিছু মানুষের কিছু নিজের ঘাড়ে কিছু দায় তুলে নেওয়ার কিছু প্রবণতা থাকে। কাজে নগর জীবনেও লোকসংস্কৃতি রক্ষার জন্য আমাদের কি কি করা উচিত না উচিত, এই নিয়ে নানা আলোচনা সভা, সেমিনার, অমুক তুমুক হতেই থাকে আলোচনা সভা। আসলে লোকসংস্কৃতিকে বাঁচানোর জন্য নগর জীবনের খুব বড় দায় নেই, বরং নাগরিক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য লোকসংস্কৃতির শেকড় বাঁচানোর কিছু দায় থাকে নাগরিক সমাজে। আসলে সব সংস্কৃতিরই গর্ভভূমি হলো লোকসংস্কৃতি। সমস্ত সংস্কৃতির একটি জনগোষ্ঠীর সংস্কৃতিকে একটি যদি বৃক্ষের সাথে তুলনা করা যায়, তার একটি দৃশ্যমান অংশ থাকে, তার কাণ্ড, ডালপালা, সবুজ, ফুল, ফল ইত্যাদি যেটা চোখে দেখা যায়। সেই দৃশ্যমান অংশটুকু হলো তার নগর সংস্কৃতি। আরেকটি অংশ থাকে যেটা চোখে দেখা যায় না, মাটির তলায় থাকে, ওই অংশটুকু হলো লোক সংস্কৃতি একটি জনগোষ্ঠীর। ওই নিচের অংশ যদি না থাকে তাহলে ওর উপরের সবুজটিও কিন্তু বিনষ্ট হবে। এটা নাগরিক জীবনে একটু বোঝার দায় আছে। আসলে লোক সংস্কৃতির বীজ কিভাবে রক্ষিত হবে? এই বাণিজ্যিক স্রোতে তার পণ্যায়নের হাত থেকে কি করে লোক সংস্কৃতির যে মূল বীজটিকে আমরা রক্ষা করতে পারি, এই বিষয়ে বোধহয় নগর জীবনের একটা দায় থাকে। কেন এই সংরক্ষণ, এই বীজ সংরক্ষণের দায়টি নাগরিক দায়। এটা
এটা লোকসংস্কৃতি শিল্পীদের দায় নয়, কারণ এর সঙ্গে প্রযুক্তি যুক্ত থাকে, এর সাথে মেধার সৃজন মেধার দরকার, অন্য সৃজন মেধা এবং সাংগঠনিক মেধা লাগে। এর জন্য সংগ্রহশালা করতে হয়, বিজ্ঞানকে ব্যবহার করতে হয়। কিভাবে সংস্কৃতিগুলি তার বীজটাকে রক্ষা করবে। আসলে আমাদের দেশে হাইব্রিড চাষের কল্যাণে প্রায় ৩,৫০০ প্রজাতির ধানের বীজ অবলুপ্ত হয়ে গেছে ইতিমধ্যে। শুধু ধান নয়, গানেরও বীজ অবলুপ্ত হচ্ছে হাইব্রিড চাষের উৎপাদে। সংস্কৃতির ক্ষেত্রে ওটা হবে, তার পাশাপাশি বীজটাকে সংরক্ষণ করার কিছু দায় থাকে মানুষের। নগরে যারা আমরা সংস্কৃতি চর্চা করি, আমাদের কিছু দায় থাকে। সে দায়টা একটাই, আসলে লোক সংস্কৃতিও তো আমাদের আর পৌরে মায়ের মতো হলুদের দাগ লাগা সাজো কাঁথা শাড়ি পরা আটপৌরে মা। বাড়িতে অনেক দামি তোয়ালে থাকলেও খাওয়ার পর মুখ মোছার জন্য সেই আঁচলের পেছনে দৌড়তাম আমরা। সেই আটপৌরের রূপটিকে রক্ষা করতে হবে লোকসঙ্গীতের। তাকে গায়ে বিদেশি পারফিউম লাগিয়ে মুখে চুলে রং করে মাকে রাস্তা দাঁড় করাতে যাতে না হয়, সেদিকে নগর জীবনকে একটু বোধহয় নজর দিতে হবে। পুনর্গঠন হবেই, পৃথিবীব্যাপী ঘটেছে। পৃথিবীর সমস্ত শিল্পীরাই, বড় বড় যারা মনীষী যারা সংস্কৃতি জগতের, তারা সকলেই লোক সংস্কৃতির অফুরান ভাণ্ডারকে, মূল্যবান ভাণ্ডারকে গ্রহণ করেছেন, আত্মস্থ করেছেন এবং আত্মীকরণের ভেতর দিয়ে নতুন সঙ্গীত ধারার জন্ম দিয়েছেন। তাকে লোক সংস্কৃতি বলে, লোকসঙ্গীত বলেননি, নতুন ধারার জন্ম দিয়েছেন। আমাদেরও সে কাজটা করতে হবে, লোক সংস্কৃতির ভাণ্ডারকে ব্যবহার করে। তার ভেতর দিয়ে সংস্কৃতি পুনর্গঠিত হবে। লোক সংস্কৃতি যুগ যুগ ধরে বিভিন্ন দেশে এই কাজটাই হয়েছে। এই কাজটা আমাদের করতে হবে। কেবল মোটিভটা পরিবর্তন দুভাবে হয়, একটা স্বভাব পরিবর্তন, আরেকটি পরিবর্তন হচ্ছে বাণিজ্যিক কারণে তার পরিবর্তন ঘটিয়ে দেওয়া। পরিবর্তন হওয়া আর পরিবর্তন ঘটানো দুটো এক জিনিস নয়। এই বাণিজ্যিক কারণে যে বিপর্যয়গুলি ঘটে সংস্কৃতির ক্ষেত্রে, লোকসঙ্গীতের ক্ষেত্রে, সেগুলির থেকে সতর্ক থাকতে আমাদের পরবর্তী প্রজন্মকে বলতে হবে, সাবধান করতে হবে। স্যার, আপনি তো চাইলে সঙ্গীতের অন্যান্য ধারাগুলো নিয়েও কাজ করতে পারতেন, কারণ সেদিকেও আপনার দক্ষতা সম্পর্কে আপামর বাঙালিরা সকলেই জানেন। কিন্তু লোক সংস্কৃতি এবং লোকগান নিয়েই কাজ করতে শুরু করলেন কেন? তার কি কোনো নির্দিষ্ট কারণ ছিল? আমি কেবলমাত্র লোকগান নিয়ে কাজ করি এটা পূর্ণ সত্য নয়। কৈশোর থেকেই আমার বাংলা নাগরিক গান, আমার মাসির বাড়িতে একটা কলের গান ছিল আর অজস্র রেকর্ড ছিল। আমি ক্লাস 6-7 থেকে সেই রেকর্ডগুলি থেকে গান তুলতে পারতাম। এমনকি যন্ত্রটি খারাপ হয়ে গেলে সারাতেও পারতাম আমি। তাই আমার সঙ্গীত জীবনের শুরুটা কিন্তু লোকগান দিয়ে না, ওটা কিন্তু মূলত আধুনিক বাংলা গান নিয়ে আমার শুরু হয়েছিল। যদিও গানের কোনো প্রথাগত শিক্ষা আমার কোনোদিনই ছিল না। খুব ছোট্টবেলায় একটা অদ্ভুত ঘটনার পরিপ্রেক্ষিতে আমার লোকগানের প্রতি আগ্রহ জন্মায়। আমার বাড়িতে অন্ধ ভিখিরি আসতো গান গাইতে, তখন আমার 4-5 বছর বয়স। তো ওর কাছেই প্রথম আমি ফিকির চাঁদের হরিদিন তো গেল সন্ধ্যা হলো
এই গানটি শুনি, এবং সেইখান থেকে আমার লোকগানের প্রতি এক ধরনের ওই শিশু মনে এক ধরনের আগ্রহ কৌতূহল তৈরি হয়েছিল ওই ভিখিরি মানুষটার গান শুনে। তারপর কিন্তু মাঝখানে একটা গ্যাপ, দূরত্ব তৈরি হয়। পরে কলেজ ছাড়ার পর আমি আবার নতুন করে লোকগানের দিকে ঝুঁকি। তখন আমার 20-21 বছর বয়স। তখন আমি একটু একটু করে আবার লোকগানের দিকে ঝুঁকতে শুরু করি কাজে। এবং এটা আপনারা সকলেই জানেন যে বাংলা নাগরিক সঙ্গীতের যে একটা নবতম ধারা আমাদের রাজ্যে এসেছিল 90 দশকের শুরুতে, তারও সেই প্রবাহেরও ভগীরথ ছিলাম প্রায় আমি। কাজেই কেবলমাত্র লোকগানকে বেছে নিয়েছি এমন ব্যাপারটি নয়। আমি চিরকাল বিশ্বাস করি যে সঙ্গীতের জগৎ হওয়া উচিত ভেস্টিবিউল ট্রেনের মতো, অর্থাৎ এক কামরা থেকে আরেক কামরায় যাতে চলে যাওয়া যায় যে ট্রেনের মাধ্যমে, বদ্ধ কামরা নয়। এটা লোক সংস্কৃতি কামরা, এটা ভজনের কামরা, এটা মার্গ সঙ্গীতের কামরা, ওটা আধুনিক গানের কামরা, ওটা কাব্যসঙ্গীতের কামরা। আলাদা আলাদা করে দিলে ওদের সেটা ঠিক কাজ হয় না। এক কামরা থেকে আরেক কামরাতে চলে যাওয়ার একটা অবস্থা থাকা উচিত। আমি সেই সুযোগটাই কিন্তু নিয়েছি একদম প্রায় কৈশোর থেকে। আমার লোক সংস্কৃতির এবং লোকগানের যে ভবিষ্যৎ, তা আগামী দিনে কি হতে চলেছে আপনার কি মনে হয়? লোক সংস্কৃতি এবং লোকগান ভবিষ্যৎ এটা কি হবে? সময়ের রূপ পাল্টাবে, সঙ্গে সঙ্গে লোকগান তো রূপ পাল্টাবে। পুরনো গানটি বীজ হিসাবে সংরক্ষিত হবে। আর রবীন্দ্রনাথ বলেছেন বারবার, একটি সঙ্গীত ধারা সেটা পুনর্গঠিত হতে 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 বেঁচে থাকে, মূলত লোকসঙ্গীতের ধারা। সঙ্গে পুনর্গঠনের কাজটা রবীন্দ্রনাথ নিজে শুরু করেছিলেন। লালন যখন গান রচনা করেন, লালন তো নিজে লিখতে পারতেন না, তার শিষ্যদের হাতের লেখা, দূর হাতের লেখা পাণ্ডুলিপি পাওয়া যায়। গুগল জ্যাঠার কল্যাণে ওখানে খোঁজ করলে পেয়ে যাবেন হাতে লেখা পাণ্ডুলিপি। এবং যে বাংলাতে আজ থেকে 200 বছর আগে লালন গান রচনা করেছিলেন, তখন বর্ণপরিচয় লেখা হয়নি, বিদ্যাসাগরের জন্ম হয়নি। সেই বাংলা আজকে আমরা যে বাংলায় লালনের গান গাই, সে এক বাংলা নয়, এটা পাল্টে গেছে। এই পাল্টানোটা অনিবার্য। বাণী পাল্টে গেছে, গান ভাষা পাল্টে গেছে, যেহেতু ভাষাটাই তার চরিত্র পরিবর্তন করেছে। সুরও পাল্টেছে। একটি গান কুষ্টিয়াতে জন্ম হয়ে হাঁটতে হাঁটতে 200 বছরে যখন পুরুলিয়া পৌঁছে যাচ্ছে, বীরভূম পৌঁছে যাচ্ছে, যখন এই দীর্ঘ পথ অতিক্রম করছে, লক্ষকণ্ঠে গীত হতে হতে যাচ্ছে, সে কখনো অবিকৃত থাকতে পারে? থাকা সম্ভব? ও তো পাল্টাবেই। অর্থাৎ পুরনো গানই পাল্টাতে যাবে, পুনর্গঠিত। আবার বলছি, রিকনস্ট্রাকশন অ্যান্ড রিকনস্ট্রাকশন, পুনর্গঠনই বীজ মন্ত্র কিন্তু গানের। তোর গান কিভাবে পাল্টাবে? শুনে কারা পাল্টাবে? শহরে বসে একজন গীতিকার লিখবেন, বাজারে নেয় তেলাপিয়া বা টুনির মা, সেটাকে লোক সঙ্গীত বলে আমাদের মেনে নিতে হবে না? রবি বাগদি যখন লিখছেন, আমি গান শোনে, একটা শোনালে মতো বিষয়টি অনেক পরিষ্কার হবে। রবি বাগদি গান লিখতে পাল্টাচ্ছে কি হবে? গান দেব মাতুকা আসো যদি গো, সঙ্গে এবার আনবে মিশিন গান। ওমা অসুরদের ওই অত্যাচারে, অসুরদের ওই অত্যাচারে, ও তোর ছেলেদের বাঁচে না প্রাণ, সঙ্গে এবার আনবি মেশিন গান।
মা দুর্গাকে রবি বাগদি বলছে যে মা তখন একটা ওষুধ ছিল, একা তুমি মেরেছো ওই ত্রিশূল দিয়ে, এখন এত ওষুধ এক ত্রিশূলের কম নয়, এরপর যখন আসবে মেশিন গান নিয়ে আসবে। একটা ওষুধ মেরে মাগো পাবি না তুই ছুটি, এখন সারা দেশে পথে ঘাটে ওরাই কোটি কোটি। 10 হাত দিয়ে মারবি মাগো, 10 হাত দিয়ে মারবি মাগো, আমি গাইবো যে তোর গুণগান, সঙ্গে এবার আনবি মেশিন গান। বলে আবার বলছে মাগো তুমি যেমন আধুনিক অস্ত্র ব্যবহার করবে, কলির ওষুধ সেও তো আধুনিক অস্ত্র ব্যবহার করতে পারে। তো মাকে সাবধান করে দিচ্ছে কি, অসুরে যদি ছোড়া ফেলে হাতে নেয় গো কামান, একবার দেখে দিলে ভুলিয়ে দিবে বাপের নাম। তাই দেখে শুনে যাবি মাগো, নইলে অকালে হারাবি প্রাণ, সঙ্গে এবার আনবি মেশিন গান। মা দুর্গা আসছে যদি গো, সঙ্গে এবার আনবি মেশিন গান। শেষ করছে গানটা কোথায় নিয়ে গিয়ে রবি, যে মা তখন একটা ওষুধ ছিল, তুমি একাই ওষুধ নিধন করেছো, এখন এত ওষুধ মা, তা তোমার একটু খাটনি কমবে যদি 2-4টে সাহসী লোক তোমাকে সাহায্য করে। কিরকম সাহসী লোক রবি লিখছে, একটা কথা রাখছি বলে রাখবি মা তুই মনে, একটা কথা রাখছি বলে রাখবি মা তুই মনে, গোটা 4 সাদ্দাম হোসেন পাঠাবি ভুবনে। তোর খাটালি কমবে মাগো, ইরাকে আছে তার প্রমাণ, সঙ্গে এবার আনবি মেশিন গান। রবি যখন এই গানটা লিখছে তখন সাদ্দাম হোসেন বেঁচে লড়ছে, তখন তার স্বদেশ রক্ষার জন্য, তখন আমেরিকা থেকে হত্যা করতে পারেনি। তখন রবি বাগদি গানটা লিখছেন। সময়, কাল, পরিপ্রেক্ষিত একটি লোকশিল্পীকে কোথায় ঠেলে নিয়ে যাচ্ছে এই গানটি হচ্ছে তার সবচেয়ে বড় উদাহরণ আমাদের সামনে। এই অসংখ্য গান লোকশিল্পের জগতে তৈরি হয়েছে। কাজে লোক সংস্কৃতি ও পাল্টাতে যাবে, ও নিজেই নিজেকে পাল্টাতে যাবে। আমাদের শহরের লোকদের এই দায়টা নিতে হবে না, আমরা কেবল লক্ষ্য করি, দেখি, গ্রহণ করি, নতজানু হই ওখানে। সময়টা ডিজিটাল মিডিয়ার, সময়টা আধুনিক বাদ্যযন্ত্রের। অনেকেই তা ব্যবহার করে লোকগানকে এক বিকৃত রূপ প্রদানের চেষ্টা করে যাচ্ছেন। অনেকে সফল হচ্ছেন, অনেকে হচ্ছেন না। কিন্তু নতুন প্রজন্মকে স্বচ্ছতা রেখে যদি লোকগান গাইতে হয়, তাহলে তাদের কি করণীয়? আমি বলছি অবশ্যই স্বচ্ছতা এবং কালের নিয়মকে যদি মাথায় রেখে কাজ করা যায় তাহলে। প্রযুক্তির জগতের উল্লঙ্ঘনটা ঘটছে প্রতিদিন, অবিশ্বাস্য। তো আজ থেকে 25 বছর আগে সিস্টেম, মিউজিক্যাল সিস্টেম আর আজকের যে সিস্টেম, সেটা এতটাই তফাৎ, এতটাই ফারাক, অকল্পনীয়। ডিজিটাল পৃথিবীতে আমরা বসবাস করি। এখন লোক সংস্কৃতির ক্ষেত্রে এইসব প্রশ্ন ওঠে যে অধিক যন্ত্রের ব্যবহার, এটা কি গানে ক্ষতি করছে? ইলেকট্রনিক্স যন্ত্র, 4টে কিবোর্ড, 2টো অক্টোপ্যাড, তারপর সব নানা রকম যন্ত্রপাতি, এসব বাজিয়ে লোকসঙ্গীতের পরিবেশনা, এগুলোকে সঠিক কি বেঠিক কাজে নিয়ে নানা প্রশ্ন উঠছে। আমি একটা কথা বলি, থেমে থাকে না কোনো কিছু, এটা ঘটনা। লালন কেবলমাত্র একটি চিমটি নিয়ে গান গাইতেন। এই কালকে একটা গান শুনছিলাম, কোথায় গেলে লালন সাঁয়ের একতারাটা পাবো, কেউ বলে দেবে আমাকে। লালন একতারা ছিলই না, তা কোথায় খুঁজতে দেবে তাকে? লালন একতারা বাজাতেনই না, তিনি কেবলমাত্র একটি চিমটে বাজিয়ে গাইতেন। এখন আমি একটা চিমটে বাজিয়ে গাইব, যেহেতু লালনের গান, যেহেতু লালন গাইতেন। এই রক্ষণশীলতার কোনো যুক্তি আছে বলে আমার মনে হয়। সময় পাল্টায়, যুগ পাল্টায়, মানুষের শ্রবণ অভ্যেস পাল্টায়, কাজেই যন্ত্রানুষঙ্গ পাল্টাবে, এটাই অনিবার্য। আমি ব্যক্তিগতভাবে মনে করি না
যে একটি কিবোর্ড বাজালে বা একটা গিটার বাজিয়ে দিলেই লোকসঙ্গীতের সব চরিত্র নাশ হয়ে গেল। এতটা রক্ষণশীল আমি নই, আমি মনে করি না সেটা মোটিভ হবার বললাম। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা যদি পণ্যায়ন হয় আমি তার বিরুদ্ধে। উদ্দেশ্যটা যদি ওই যে মাল বেচতে হবে, গান যখন মাল হয়ে যায়, লোক সংস্কৃতি কমোডিটি, তখন তার সে কারণে অঙ্গসজ্জা বাড়ানো আর যুগের পরিবর্তনের জন্য কিছু কিছু সাজসজ্জা। আমার মা তো জীবনে কোনো স্নো পাউডার মাখেননি, তা আমার মেজদিরা তো, আমার দিদিরা তো, বর্দি মেজদি স্নো মাখতেন মুখে, হিমালয়কে পাউডার একটু মুখে ঘষে নিতেন। ওইটুকু ঠিক যুগের সাথে মানিয়ে যেত। তার লোক সংস্কৃতির ক্ষেত্রেও যন্ত্রের পরিমিত ব্যবহার যদি থাকে, সেটাকেও অস্বীকার করা নগর জীবনে করাটা বোধহয় ঠিক হবে না। আবার ততটাই খারাপ লাগবে দেখতে যে গ্রামের একজন সাধারণ, খারাপ লাগে দেখতে, লাগবে না, দেখতে খারাপ লাগে যে চকরা বকরা এইসব আলখাল্লা মার্কা জামা কাপড় পরে যখন কিবোর্ড, সিনথেসাইজার, অক্টোপ্যাড, হ্যান্ডসনিক এইসব যন্ত্র নিয়ে মঞ্চে উঠে লালন ফকিরের গান চিৎকার করে গাইতে থাকেন, তখন দেখতে খারাপ লাগে। মনে হয় যে ওই বাজার ধরার জন্য এটা করছে। যেখানে যেটা মানায়, আমাদের দেশে গ্রামীণ শ্রোতাকে খুব অবমূল্যায়িত করাটা বোধহয় ঠিক হবে না। যারা আজকে শয়ে বছর ধরে তার শ্রবণ অভ্যাসের ভেতরে লোকযন্ত্রের এই যে অঙ্গসজ্জা গানে, তাকে পরম মমতা দিয়ে আশ্রয় দিয়েছেন, ভালোবেসেছেন, গ্রহণ করেছেন, বাঁচিয়ে রেখেছেন, তাদের জন্য এসব করতে হবে বিশ্বাস করি না। নগর জীবনে কোনো কোনো ক্ষেত্রে এসব করতে হয়, সব বাণিজ্যিক কারণে করতে হয়। অর্থাৎ একজন ভাবশিল্পী যেভাবে গাইবেন, একজন বাণিজ্যিক শিল্পী সেভাবে গাইবেন না, তার সে ক্ষমতাও নেই। কেবলমাত্র একটি একতারা হাতে নিয়ে, একটু ডুগিয়ার একতারা নিয়ে মঞ্চে উঠে গান গাইবেন, সেই হিম্মতও নেই এই নাগরিক শিল্পীদের। ও তথা ভাবশিল্পীরাই পারেন, ওই গ্রামের মানুষরা তারাই পারেন। কাজে এখানে নগর জীবনে তার আরেকটা রূপ হবে, সেই রূপটাকে নিয়ে জোর করে গ্রাম জীবনেও যদি জোর করে তাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেটা একটা ভয়ঙ্কর আত্মহননের পথ বেছে নেওয়া হবে, এটা আমি মনে করি। এর থেকে সতর্ক থাকতে হবে মানুষকে। এবং আমি আত্মবিশ্বাস করি, একটি দোতারা, একটি বাঁশি, একটা বাংলা ঢোল, হারমোনিয়াম নিয়ে ঠিক মতো গাইতে পারলে গান লোকে শোনে। আমি তো বলছি, আমি একদম খুব দৃঢ়তার সাথে বলি, ৭৬ বছর বয়সে আমি যদি আমার মনের মতো একটা দোতারা বাজিয়ে পাই আর একটা বাংলা ঢোল পাই, আমি মঞ্চে দাঁড়িয়ে ২ ঘন্টা লোককে গান শোনাতে পারি। আর কোনো যন্ত্র অনুসঙ্গম দরকার হবে না, খালি একটা ভালো দোতারা আর মনমোনিয়ামটা আমার হাতে থাকে। অর্থাৎ গানটার সমস্ত মর্ম বাণীটুকু আমি পৌঁছতে পারছি কিনা মানুষের কাছে, না গানটিকে কেবলমাত্র একটি বিনোদনের বা হুল্লোড়বাজির একটি উপকরণ হিসাবে দেখছি। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে। এই যে বেদনা বোধ ২৫০০ বছর ধরে, এই যে পরিব্রজ্জা মনের মানুষের খোঁজ, এই সহজ মানুষের খোঁজ, তার জন্য যে আকাঙ্ক্ষা, তার জন্য যে আকুলতা, সে গান যখন মঞ্চে ওইভাবে উপস্থাপিত হয় এবং আলখাল্লা পড়া শিল্পীরা গান, ওই শিল্পীরা আসলে বিক্রি হয়ে গেছেন বাজারের কাছে, বিক্রি হয়ে গেছেন। এবং এই গানটিকে একটি এখন মানে আসরের সর্বশেষ সঙ্গীত এবং
কোরাস গান নিয়ে ওটা নাচকুদ করতে মিলন হবে কতদিনে এই গানটি ব্যবহৃত হচ্ছে, বিকৃতি হচ্ছে, বিকৃত ব্যবহার হচ্ছে। এর বিরুদ্ধে কণ্ঠস্বর তুলতেই হবে। এই যে লোকসঙ্গীতের যে বীজ রক্ষার কথাটা বারবার ধরে উঠে আসছে, যুগ পরিবর্তনের সাথে সাথে, সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের শ্রবণ অভ্যাস পরিবর্তিত হয়। এই সব কিছুর সাথে গানের বহিরঙ্গ তার কিছু ওলট পালট ঘটতে পারেই। গানের পরিভাষাতে একটি শব্দ বলা হয় দর্শনের ভাষা, মিউজিক উইদিন দ্য মিউজিক, অর্থাৎ সঙ্গীতের ভেতরে আরেকটি সঙ্গীত থাকে অন্তর্লীন, অর্থাৎ সেই গানের যে দর্শন সেটা যেন বিকৃত না হয়, সেটা যেন অবিকৃত থাকে। সমস্ত গায়ন শৈলী তার পাল্টানোটা যেন এমন না হয়ে যায় যেখানে দর্শনটি ক্ষতিগ্রস্ত হয়। আমি লালনের পর আরেক স্রষ্টা বিজয় সরকার একটি গান গাইব। তুমি যদি আমি তোমার হই, তখন স্নেহে আমার রাগ পুরিয়ে, যখন তোমার বাণী শিরে বই, তুমি আমার হয়ে দয়াল। যে গৃহে বাস করলাম আমি, চিনলাম না সেই গৃহস্বামী। যে গৃহে বাস করলাম আমি, চিনলাম না সেই গৃহস্বামী। করলাম শুধু আমি আমার, আমি চিনলাম কই তুমি আমার হয়ে দয়াল। আমি তো চিনলাম না আমায়, চিনবই তাই চিনলাম না তোমায়। আমি তো চিনলাম না আমায়, চিনবই তাই চিনলাম না তোমায়। এখন তুমি কোথায় আর আমি কোথায়, কবু কি তার সন্ধান লই। তুমি আমার হয়ে দয়াল। জ্ঞানেন্দ্রিয় জ্ঞানের দ্বারায়, কর্মেন্দ্রিয় কর্মে চালায়। জ্ঞানেন্দ্রিয় জ্ঞানের দ্বারায়, কর্মেন্দ্রিয় কর্মে চালায়। তার মাঝখানে রয় মন মরুরায়, বোকার মতো আমি একা রই। তুমি আমার
আর তোমাবই, আমার মনকে মনের মতো সাজাও, শুনবো না আর তোমাবই। তুমি আমার হবে দয়াল, যদি আমি তোমার হই, তখন স্নেহে আমায় রাখো ঘিরে, যখন তোমার বাণী শিরে বই। তুমি আমার হবে দয়াল। আমার শেষ প্রশ্ন, আমাদের এই প্রয়াসকে আপনার কেমন লাগছে, যেখানে আমরা লোক সংস্কৃতি এবং লোকগানকে মানুষের মনের গভীরে পৌঁছে দেওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছি? নগর জীবনে লোক সংস্কৃতি চর্চা যত বাড়ে তত নাগরিক সংস্কৃতির কল্যাণ হয়। শুধু আমাদের দেশ বলে নয়, সমস্ত পৃথিবীতে দুনিয়া কাঁপানো যারা শিল্পী, সে পল রোশন বলুন, বব ডিলান বলুন, যে কোনো নাম, তারা সকলেই কিন্তু স্বদেশের লোক সংস্কৃতির অফুরান ভাণ্ডারকে ব্যবহার করেছেন। আমাদের দেশে ইলিয়া রাজা, এ.আর. রহমান, সলিল চৌধুরী, শচীন দেব বর্মন, রাহুল দেব বর্মন, শ্রীরামচন্দ্রন, মদন মোহন, এরা এই সময় ভারতবর্ষের লিজেন্ড যারা, তারা প্রত্যেকে কিন্তু স্ব রাজ্যের লোক সংস্কৃতির অমূল্য ভাণ্ডারকে নিয়ে সমৃদ্ধ করেছেন নাগরিক সঙ্গীতকে। কাজেই নগরকে এদিকে যত্নবান হতে হবে। আর আপনাদের ধন্যবাদ, শহরের সেই সমস্ত সংগঠনকে কৃতজ্ঞতা জানাই যারা লোক সংস্কৃতির প্রতি আগ্রহী করছেন নাগরিক মানুষকে। অর্থাৎ নগর জীবন, নগর সঙ্গীত এবং লোকজীবন, লোকসঙ্গীত, এই দুই যে সংস্কৃতির ধারা, এই ধারার মাঝে সেতু বন্ধনের কাজটা করছেন যারা, সঠিক দিশা খোঁজার চেষ্টা করছেন, খুঁজে পেলে তা মানুষকে বলার চেষ্টা করছেন। আপনার এই কাজটা নিষ্ঠার সাথে করুন সকলে, আমাদের সন্তান সন্ততির জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের সংস্কৃতির জন্য। লোক সংস্কৃতির কাছে নিজেদের সমর্পণ করি, তাকে রক্ষা করি, তার প্রতি শ্রদ্ধাশীল হই, তার 8 পৌরে মায়ের রূপটিকে আমরা রক্ষা করি। ভালো থাকুন সবাই। সকলকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের পাশে থাকার জন্য। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন আপনাদের কাছের বন্ধুকে, কাছের বন্ধুদের, এবং লাইক করুন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আপনার কেমন লাগলো, ভালো বা মন্দ যাই হোক না কেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হোক। আছে সে নয়ন তারায়, আলোক ধারায়, তাই না হারায়। ওগো তাই দেখি, তাই যেথায় সেথায় তাকাই আমি, যে দিক পানে